বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। আপনারা এটি অনেকেই জানেন কিনা জানি না, হয়তো অনেকেই জানেন, আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। এই ঘটনা বাংলাদেশের জন্য যে কত বড় সুসংবাদ এবং কত বড় নিয়ামত হতে পারে এটি কল্পনা করা যায় না। আমি কি ঘটেছে সেটা সংক্ষেপে শুধু একটি কথা বলে প্রিয় দর্শকদের জন্য দুইটা সুসংবাদ নিয়ে এসেছি। দুইটা কঠিন সুসংবাদ বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এসেছে। অনেক অতিথি আমার পক্ষে মত দিয়েছিলেন, অনেক অতিথি আমার বিপক্ষেও মত দিয়েছিলেন, কিন্তু আজকে সত্য হয়ে গেল। 1 বছর পর 5 অগাস্ট আবারও জাতীয় হিরো প্রফেসর ইউনূস উচিত শিক্ষা দিয়েছেন। চট করে দুইটা চপেটাঘাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস। সমাধান হয়ে গিয়েছে। আমি 7টা ফলাফল লিস্ট করেছি, যেটা আমরা নগদ পেয়েছি। যেই কথা সেই কাজ, একটু এদিক ওদিক নয়। শেখ হাসিনা তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তার দু চোখ দিয়ে বৃষ্টির পানির মতো অশ্রু ঝরে পড়ছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ভারতও সেইভাবে কান্নাকাটি করছে। কেন এভাবে ভারত কান্নাকাটি করছে? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যার আশঙ্কা। বর্তমান সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করতে পারলে ভারতের আধিপত্যতা কন্টিনিউ রাখা যাবে বাংলাদেশের ভূখণ্ডে। নতুবা ভারতের আধিপত্যতা বজায় রাখা ভারত আগামী 50 বছরও আশা এবং স্বপ্ন দেখতে পারছে না। আমি বলছি, বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি অলিতে গলিতে যতদিন পর্যন্ত নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ যাদের উপরে হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, এদের প্রত্যেকের ছবি আপনি টাঙ্গিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এই লোকগুলোকে অপরাধ হিসাবে মৃত্যুবরণ করানো হয়েছে, নয় এটাকে সম্পূর্ণভাবে সাজানো নাটক হিসেবে করা হয়েছে। এই কথা যতদিন বলতে না পারবেন ততদিন আপনার স্বাধীনতা হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জুলাই অভ্যুত্থানে যারা বুক টান টান করে, মাথা উঁচু করে, তারপরে রক্ত ঝরিয়ে জীবনকে, আজকের সংগ্রামী জীবন তারা গঠন করেছে, জীবনকে ঝুঁকির মধ্যে থেকে যারা জুলাই বিপ্লব করেছে, আজকে তাদের সেই চিন্তা চেতনার এখনো বাস্তবায়ন হয়নি। আমি বলছি, বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি অলিতে গলিতে যতদিন পর্যন্ত নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, এরপরে এটিএম আজহার, এরপরে আপনার কি বলে এই জামাতের যারা সাবেক নেতৃবৃন্দ ছিল, সাকা চৌধুরী সহ যাদের উপরে হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, এদের প্রত্যেকের ছবি আপনি টাঙ্গিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এই লোকগুলোকে অপরাধ হিসাবে মৃত্যুবরণ করানো হয়েছে, নয় এটাকে সম্পূর্ণভাবে সাজানো নাটক হিসাবে করা হয়েছে। এই কথা যতদিন বলতে না পারবেন ততদিন আপনার স্বাধীনতা হবে না। আপনি স্বাধীনতা মানে এই নয় যে এখনো আজকের একটি দল তাদের নিজস্ব ফেস্টে কিংবা তাদের নিজস্ব কর্ম পরিকল্পনার অংশ হিসেবে তারা তাদের দলের সাবেক যে সকল মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে তাদের ছবিগুলো টানাতে পারবে না। এটার নাম স্বাধীনতা নয়। কিসের স্বাধীনতা হয়েছে যে সাইদির ছবি আমি গলায় ঝুলাতে পারবো না? আমি তো মনে করি বাংলাদেশের প্রতিবাদ হওয়া উচিত এইরকম যে প্রত্যেকের ছবি সম্মিলিত প্লেকার্ড করে সারা বাংলাদেশের মোড়ে মোড়ে এখন মিছিল হওয়া দরকার। সারা বাংলাদেশের অলিতে গলিতে ওই প্লেকার্ড ধরে ধরে, এবং যাদের বিরুদ্ধে এখনো সেই সকল শাহবাগী বামপন্থীরা, দুষ্ট চক্রের সদস্যরা এখনো তাদের যেই সকল ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে আপনাদের এই কাজ করা উচিত। কত বড় দুঃসাহস! জুলাই মাসে, যেই মাসে বিপ্লব সাধিত করার জন্য অন্যতম ভূমিকা পালন করেছে বাংলাদেশের আলেম সমাজ, সব দলমত নির্বিশেষে করেছে, তার মধ্যে অন্যতম ছিল জামাত শিবির। এটা তো অস্বীকার করতে পারবেন না। সেই জামাত শিবিরের সাবেক নেতাদেরকে সেই 2013 সালে রাজাকার বলে, আলবদর বলে, আল শামস বলে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আর আপনি এখনো বলবেন তারা ফাঁসির কাস্টে ঝুলেছে? এই বেটা, কে ফাঁসির কাস্টে ঝুলেছে? এই ফাঁসির কাস্টে যারা ঝুলেছে এরা কেউ অন্যায় করে ঝুলে নাই। এদেরকে ফাঁসির কাস্টে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র করে ঝুলিয়েছে, আর কিছুই নয়। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে দেশবাসীকে বুঝতে হবে, বুঝাতে হবে, জানাতে হবে, মানুষের কাছে এই সত্য নিউজ পৌঁছে দিতে হবে। এটিএম আজহার সাহেবের আজকের বাংলাদেশে মুক্তির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে 2013 সালের এই সকল কাজ ছিল সাজানো নাটক। শিক্ষাঙ্গন বন্ধ করে বিরিয়ানি খিচুড়ি দিয়ে কতগুলো দুষ্ট নর্তকীদেরকে ডেকে এনে শাহবাগে আন্দোলনের নাম দিয়ে যাদেরকে বিচার করা হয়েছে, এটা সঠিক বিচার নয়। আমি এই ছবি প্রত্যেকের ঘরে টানিয়ে রাখার অনুরোধ জানাই, এই ছবি প্রত্যেকটি রাস্তাঘাটের অলিতে গলিতে টানানোর অনুরোধ জানাই, এবং এদের উপরেই প্রত্যেকটি জায়গায় আপনাদের আলোচনা করার আহ্বান জানাই। এবং জুলাই মাস জুড়েই এই আলোচনা হওয়া উচিত ছিল। ছাড় দিতে দিতে আর কত দিবেন? আজকে তাদের ছবি টানাইতে পারবা না,
অমুকের ছবি ধরতে পারবে না, একটা সময় আপনাকে কিছু করতে দেবে না। এই দেশ স্বাধীন হয়েছে বেটা, কার ছবি টানাবো না, এজন্য নয়। স্বাধীন করেছি আমরা, আমার বাবার ছবি, আমার দলের ছবি, আমার নেতার ছবি আমার মতো টানাবো। তোর যদি মনে থাকে ভালো লাগে, তুই আরো তোর 50 বাবার ছবি নিয়ে মত্ত থাক, কেউ তোকে নিষেধ করে না। কিন্তু ছাইদি নিয়ে কথা বলবি না, কাদের মোল্লা নিয়ে কথা বলবি না, নিজামী নিয়ে কথা বলবি না, আলী হাসান মুজাহিদ নিয়ে কথা বলবি না, এটিএম কামরুজ্জামান নিয়ে কথা বলবি না, মীর কাসেম আলী নিয়ে কথা বলবি না। একদম চক্ষু উল্টিয়ে দেওয়া হবে। বাংলাদেশের কোনো প্রান্তে যেন ওরা এই দুঃসাহস দেখাতে না পারে। কম্প্রোমাইজ হবে, কিন্তু এই ইস্যুতে কোনো কম্প্রোমাইজ নাই, যেটা হাসিনা সাজিয়ে মিথ্যাভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে। এই মিথ্যা রাজনীতির চিরদিনের জন্য কবর দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু ফলাফল হিসাব নিকাশ জিরো। একদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ, এর আগে জুলাই ঘোষণাপত্র, কোনো কিছুতেই আমাদের রাজনীতির একমাত্র সমাধান যেটা ঐক্যমত, সেটা নাই। আমি এই আলোচনা যাওয়ার আগে বলিনি যে আমাদের বাংলাদেশের রাজনীতির সমাধান একটা, সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত। বিএনপি, জামাত, এনসিপি এবং তাদের সাথে যে থাকা দলগুলো, এরা একমত হয়ে যদি বলে যে নির্বাচনে রাজি, এরা যদি বলে পিআর সিস্টেম আর দরকার নাই, যদি বলে না পিআর সিস্টেম এতটুকু হতে হবে, এদের একমত হওয়া ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, রাজনীতির কোনো সমস্যা সমাধান হবে না। মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি, জামাত, এনসিপি ডিভাইডেড থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতি অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে। তো এই জায়গাটায় আজকে জুলাই ঘোষণাপত্র দিয়ে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কোনোভাবে ডক্টর ইউনূস মেকআপ করতে পারেনি। প্রথমে জুলাই ঘোষণাপত্র মুহূর্তের মধ্যে ব্যর্থ, জামাত বলেছে জাতি হতাশ, আমরা হতাশ। এর মানে বিএনপি বাদে, বিএনপি বলার বাইরে কেউই এতে সন্তুষ্ট না। বিচারিক হত্যাকাণ্ড যেটা হাসিনা করেছে শীর্ষ জাতীয় নেতাদের, এটা এখানে নাই। একই সাথে 47-এর কথা স্পষ্ট নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা মূলা, যে পরবর্তী নির্বাচিত সংসদ বাল করবে। এই ডক্টর ইউনূস এটা বাস্তবায়ন করে দিবে অর্ডিন্যান্সের মাধ্যমে, সংবিধান, নতুন সংবিধান বা যেভাবে একটা কিছু করে দিবে, এটা কোনো কথা নেই। যা করেছে ওটার কোনো ভ্যালু নেই। এই গেল এক। দ্বিতীয় হচ্ছে প্রধান উপদেষ্টার যে ভাষণ জাতির উদ্দেশ্যে, নানান কথা বলেছেন, গল্প কাহিনী, 1 বছরে কি করেছেন, মেয়েদের জন্য স্কুলে আলাদা রুম করেছেন, স্টারলিং এনেছেন, নানান কথাবার্তা, গাল গল্প। ঠিক আছে, অনেক ভালো দিক আছে, কোনো সন্দেহ নেই। অর্থনৈতিক অনেক উন্নয়ন আছে, দুর্বলতা, ব্যর্থতা আছে, চাঁদাবাজি বন্ধ করতে পারেনি, এই ব্যর্থতা আছে। আবার টাকা পাচার তেমন হচ্ছে না, এটা ঠিক আছে। রপ্তানি কিছু বেড়েছে, অনেক বিষয় আছে, নানান কাহিনী, সরকারের যত সফলতার দিক আছে সুন্দরভাবে এটা প্রেজেন্ট করেছেন। এটা সরকার প্রদান করবেন, এটা স্বাভাবিক। কিন্তু এগুলো থেকে কিন্তু জনগণের আগ্রহ নাই। সাপোজ প্রধান উপদেষ্টার এই ভাষণ নিয়ে টক শোতে কি আলোচনা হবে, এই ভাষণে কোন অংশ নিয়ে কলাম লেখা হবে, মানুষ কোনটা পড়বে, উত্তর হচ্ছে নির্বাচন কবে, এটা। অন্য বিষয়গুলো নিয়ে কোনো আগ্রহ নেই। এই জায়গাটায় নির্বাচন নিয়ে নতুন কোনো কথা বলেননি। এই জায়গাটায় বিএনপি মহলে হতাশ। কি বলেছেন, সে আগের পুরনো কাসুন্দি, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন করতে হবে, নির্বাচন কমিশনকে চিঠি দেবে। আরে ভাই, আজকে তো বিএনপির প্রত্যাশা ছিল নির্বাচনে একটা তারিখ বলবে, 12 ফেব্রুয়ারি না 15 ফেব্রুয়ারি, সুনির্দিষ্ট তারিখ। তো আজকে যেটা বলেছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন ইত্যাদি, এটা তো পুরানো কথা, এটা তো সে লন্ডনে বসে বলে আসে, নতুন কি? তাহলে বলেন আজকের এই বহুল প্রত্যাশিত মানুষের দৃষ্টি ছিল যে প্রধান উপদেষ্টা ভাষণে কি বলেন, দুইটার দিকেই দৃষ্টি ছিল। একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে কি হয়, কোন কোন আর্টিকেল থাকে, এটা। আর একটা হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণে কি বলেন। একটাও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। দুই জায়গায় বিএনপির হতাশা আছে। এক জায়গায় ওই যে মূলা ঝুলিয়ে দিয়েছে, এতে বিএনপি খুশি যে এমনিতে ভিতরে যাই থাকুক, ওটা তো আমরা ক্ষমতা এসে বাতিল করে দিতে পারবো, কিছু না। আমরা বলবো যে পার্লামেন্ট এই ঘোষণাপত্র গ্রহণ করে না, কারণ পার্লামেন্ট গ্রহণ না করলে সংবিধানে আমরা ঢুকাবো কিভাবে, শেষ, ওটা এখানেই বাতিল। বিএনপি এই দিক থেকে খুশি, সেফ ফিল করছে। আপনি নিশ্চিত থাকেন, পরবর্তী নির্বাচিত সরকার যদি বিএনপি আসে, বিএনপির আসার সম্ভাবনা, তারা এসে কি বলবে, এক কথায় তারা বলবে যে আমরা এটা চেয়েছি, পার্লামেন্টে উত্থাপন করেছি, এখন পার্লামেন্ট হচ্ছে জনগণ, জনগণের প্রতিনিধি, কারণ পার্লামেন্ট এটা গ্রহণ করে না, আমরা কি করবো, দানাই ফানাই করে বাদ দিয়ে দিই। এরপরে ভাষণের উদ্দেশ্য ছিল নির্বাচনের তারিখ, কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি, সেই পুরনো কথা। এর মানে 5 আগস্ট একটা জাতীয় সমাধান দিবেন প্রধান উপদেষ্টা। রাজনীতিতে যে অনিশ্চয়তা, যেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিবে বলেছেন যে অঘটন ঘটতে পারে রাজনীতিতে, রাজনীতিতে অ্যাক্সিডেন্ট করতে পারে, আগামী 5-6টা দিন খুব গুরুত্বপূর্ণ। এবং আমরাও বারবার বলছি, সেই জায়গায় যেখানে ইখতিলাফ, যেখানে 111-এর ভয় করছেন অনেকে, আবার কেউ কক্সবাজারে যাচ্ছেন ঘুরতে ঘোষণাপত্র অনুষ্ঠান বাদ দিয়ে, সব মিলিয়ে দেশের স্থিতিশীলতা, সুন্দর কিছু হবে, একটা জাতীয় ঐক্যমত, একটা নির্বাচন অথবা এই জুলাই ঘোষণাপত্রে একটা ঐক্যমত, কিছুই তো হচ্ছে না, কোনোটার কোনো সুনির্দিষ্টতা নেই। নির্বাচনের তারিখ দিলেও বোঝা যেত না একটা সুনির্দিষ্ট কিছু বলেছে, সেই অনিশ্চয়তার দিকেই তো দেশ যাচ্ছে। এর মানে দেখেন, আরেকদিকে কেউ কেউ আবার চুপুর পদত্যাগের দাবিতে কিন্তু রাস্তা নেমেছে। আবার এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করছে শাহবাগী সন্ত্রাসীরা, ভারতের গুপ্ত দালালেরা। তা শিবিরকে ছেড়ে দিবে না।
ওভারঅল আপনি যদি দেখেন 5 আগস্টের দিকে প্রধান উপদেষ্টার ভাষণ দিয়ে হোক আর যেভাবে হোক, রাজনীতিতে আজকে কি হয়েছে? কোনো ঐক্যমতের জায়গা দেখছেন না বিভক্তির জায়গাটা আরো প্রকট আকারে আমরা দেখছি? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যার আশঙ্কা, বিষয়টাকে উড়িয়ে দেওয়া যায় না। বর্তমান সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করতে পারলে ভারতের আধিপত্যতা কন্টিনিউ রাখা যাবে বাংলাদেশের ভূখণ্ডে, নতুবা ভারতের আধিপত্যতা বজায় রাখা ভারত আগামী 50 বছরও আশা এবং স্বপ্ন দেখতে পারছে না। তাই ভারত সহ বাংলাদেশে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে পরিচালনা করতে চায়, সকলের মৌন সম্মতি বা মৌন ইচ্ছা পূরণের জন্যই জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে কিভাবে হত্যা করলে সাপও মারা যাবে, লাঠিও ভাঙ্গা হবে না, সেই চিন্তা এখন চলছে। বাংলাদেশ বাণী দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বর্তমান ঊর্ধ্বী বিশ্ব পরিচিত নেতা হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার কথাবার্তা এবং কার্যকলাপের কাছে রাজনীতিবিদরা দিন দিন নিজেদেরকে পরাজিত বলে মনে করছেন। যেমনটা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3 বছরের শাসন আমল। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এরকম একটি ধাঁচের মানুষ। এরপরে বাংলাদেশের 54 বছরের রাজনীতিতে দেখা যাচ্ছে যে এত শক্তিশালী পাওয়ারফুল জনগণের ভালোবাসা পাওয়ার নেতা আর কেউ তৈরি হতে পারেন নাই। অনেকেই রাজনীতি করছেন এবং রাজনীতি করে প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রের মন্ত্রী হয়েছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এ পর্যন্ত কোনো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী কোনো কিছুই হন নাই। কিন্তু উনি হওয়ার আগেই এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন, যেই জনপ্রিয়তা অনেকের কাছে এখন হিস্সা হচ্ছে। বিশেষ করে যেই ঘোষণাটি দিয়েছেন ওনাদের জনসমাবেশে যে আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না, যেটা সোহরাওয়ার্দী উদ্যানে ওনার বক্তব্যের মাঝে উনি পড়ে গিয়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই অসুস্থতা থেকেই আজকে উনি ওপেন হার্ট সার্জারি করে হাসপাতালে আছেন। হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করাটা নিয়েও ওনাকে নিয়ে আরেকটি আলোড়ন সৃষ্টি হয়েছে যে 29,000 ওপেন হার্ট সার্জারি করেছে জাহাঙ্গীর কবির সাহেব, বাংলাদেশের ডাক্তার। আর যেখানে 15,000 করেন নাই দেবী শেট্টি ভারতের, এই ভারতের দেবী শেট্টিকে বিশ্বের সেরা ওপেন হার্ট সার্জারিকারী হিসাবে পরিচিত করানোর জন্য চেষ্টা চলেছিল ভারত বাংলাদেশ সহ যৌথভাবে। আর এখানে উনি জাহাঙ্গীর কবির সাহেবকে প্রতিষ্ঠিত করে দিলেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ওপেন হার্ট সার্জারির ব্যক্তি, ইতিহাস সৃষ্টিকারীর ব্যক্তিটি বাংলাদেশে, ওনার নাম জাহাঙ্গীর কবির। এবং এই জাহাঙ্গীর কবির সাহেব ওনার ব্যাপারে, ওনার ওপেন হার্ট সার্জারির ব্যাপারে যে বক্তব্য লোকসমাজে এসে দিয়েছেন, ডাক্তারদের ইতিহাসে খুব কমই আছে এরকম ডাক্তাররা সরাসরি এসে সাংবাদিকদের সামনে তার বিস্তারিত কথা বলেন। এবং ডাক্তার জাহাঙ্গীর কবিরের মুখেও ডাক্তার শফিকুর রহমানও যেহেতু একজন পেশাদার ডাক্তার, সেই ডাক্তারের কারণে একে অপরের সাথে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখালেন, ভালোবাসা দেখালেন, স্নেহ, মমতা, শ্রদ্ধা, সম্মান দেখালেন, এটাও হিস্সা হয়ে যাচ্ছে এখন প্রতিপক্ষ রাজনীতিবিদদের কাছে। ভারত চাচ্ছে প্রতিপক্ষ রাজনীতিবিদদেরকে উস্কিয়ে দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে যে কোনোভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলে ভারতের আধিপত্যবাদ, ভারতের সংস্কৃতি, ভারতের কালচার বাংলাদেশে টিকিয়ে রাখা সম্ভব। আর যদি ডাক্তার শফিকুর রহমান বেঁচে থাকে এবং উনি যদি আগামী নির্বাচনে মাঠে চষে বেড়ান, জনতার কাছে যদি ভোটের জন্য উনি যাওয়ার সুযোগ পান, তাহলে ভোটের পাল্লা একই, তাদের মার্কা হলো পাল্লা, আরেকটা হলো ভোটের পাল্লা, সেই 2 পাল্লা মিলে সম্ভাবনাটা এখন অনেকেই ধরে নিচ্ছেন যে জামাতের ডাক্তার শফিকুর রহমান মাঠে থাকলে মাঠে এবার একটি অপরিকল্পিত ফলাফল চলে আসতে পারে। আজকের মতো নিউজটা এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।